আশঙ্কায় কি সত্যি হচ্ছে? মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ কি তাহলে পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে? কারণ আমেরিকাও পরমাণু শক্তিধর দেশ, ইরানও তাই। তাহলে কি পরমাণু যুদ্ধ? একটা এক্স হ্যান্ডেল পোস্ট দেখাবো আপনাদের। কারা কারা করেছে পোস্ট? অফিস অফ নিউক্লিয়ার এনার্জি ইউএস ডিপার্টমেন্ট, অর্থাৎ আমেরিকার সরকারের নিউক্লিয়ার এনার্জির অফিস থেকে পোস্ট রয়েছে। এই পোস্টে কি রয়েছে? নিউক্লিয়ার ইজ দ্য নিউ ওয়েভ, দ্যাটস ইট, দ্যাটস দ্য টুইট। শুধুমাত্র এইটুকু কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কি কথা? না, নিউক্লিয়ার ইজ দ্য নিউ ওয়েভ। হুমকি। এই হুমকি কেন জানতে গেলে পুরো পোস্টটা দেখতে হবে, যার সঙ্গে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। একবার ভিডিওটা দেখা যাক। Airmen conducted an operational test launch of an unarmed Minuteman III intercontinental ballistic missile from Vandenberg Space Force Base. The U.S. nuclear forces and provide confidence in the lethality and effectiveness was scheduled years ago and is not in response to world events, re-entry vehicles, and traveled approximately 4,200 miles. An evaluation program helps validate the reliability of the nuclear umbrella our allies and partners rely on, eliminating the need to obtain their own nuclear weapons to counter potential adversaries. Command Airmen. আরেকবার ছবিটা দেখাই আপনাদের। এই যে ছবিটা দেখছেন, LGM-30 ব্যালিস্টিক মিসাইল, যার সফল উৎক্ষেপণ হয়েছে। এই LGM-30 ব্যালিস্টিক মিসাইল কি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম? মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের মাঝেই এই ধরনের একটি ব্যালিস্টিক মিসাইল ICBM টেস্ট লঞ্চের ভিডিও প্রকাশ করা হলো কেন? তাহলে সরাসরি হুমকি? যদি এই হুমকি হয়েও থাকে, হুমকির পিছনে ব্যাখ্যা কি? আমেরিকা কতটা শক্তিধর সেটা প্রমাণ করার জন্য তো এই হুমকি হতে পারে না। তাহলে কি আমেরিকা কোথাও ভয় পাচ্ছে? যত দ্রুত ইরানকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া যাবে, পৃথিবীর ম্যাপ থেকে মুছে ফেলা যাবে বলে ভাবা ছিল, সেটা সম্ভব হচ্ছে না। আর সেজন্যই কি এবার ভয় পাচ্ছে? বোঝাতে চাইছে যে কত মারাত্মক শক্তিধর আমেরিকা। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিস বাবু, কি মনে হয় আপনার, আমেরিকা কতটা শক্তিধর সেটা বোঝানোর জন্য তো শুধুমাত্র এটা হবে না। তাহলে এই যে একটা স্টেটমেন্ট, এই যে টুইট করে বলা হচ্ছে, যে টুইটে যেখানে বলা হচ্ছে যে আমেরিকা এক ধাপ এগিয়ে গেছে, নিউক্লিয়ার উইপেনটাই এবার নিউ ওয়েভ, শুধুমাত্র এইটুকু বলার জন্য একটা পোস্ট কেন? ব্যাখ্যা কি? দেখুন, যুদ্ধের অনেকগুলো কৌশল থাকে। কৌশলের একটা হচ্ছে ভয় দেখানো, প্রতিপক্ষকে সতর্ক করা। অর্থাৎ আমেরিকা যখন খুব আন্ডার এস্টিমেট করেছিল ইরানকে যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে, যখন দেখলো যে ইরানও প্রত্যুত্তর দিচ্ছে খুব ভালোভাবেই, শুধু ইসরায়েল নয়, আমেরিকা সামরিক ঘাঁটিগুলোতে দিচ্ছে, মিডল ইস্টে ছিটিয়ে থাকা, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব প্রেস্টিজেরও প্রশ্ন। তিনি বলেছেন 4-5 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু ইউক্রেন রাশিয়ার যে বিবাদ, সেখান থেকে অভিজ্ঞতা এটাই যে সেই বিবাদও আশা করা গিয়েছিল খুব দ্রুত থেমে যাবে, কিন্তু থামেনি 4.5 বছরের বেশি সময় ধরে চলতে থাকা বিবাদ। সুতরাং এই অবস্থায় আমেরিকা যদি যুদ্ধকে লিঙ্গারিং করে, এন্টায়ার আমেরিকা সাপ্লাই চেইন মিডল ইস্ট থেকে যেটা যায় তেল, এবং আমেরিকার ইকোনমির উপর আঘাত হবে। আমেরিকার যে গরিমা শক্তি হিসাবে সেটাকে প্রশ্নের চিহ্নের সামনে দাঁড় করাবে। পাশাপাশি যেটা হচ্ছে যে ইরানকে ভয় করছে কেন? একটা সন্দেহ থেকে, কারণ আমেরিকা বরাবরই সন্দেহ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক মহলে ইরানের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছে। ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে, যদিও প্রমাণ মেলেনি। অর্থাৎ আশঙ্কা করছে ইরানের গুপ্ত কোনো পরমাণু শক্তিধর মিসাইল রয়েছে কিনা। তাই সেটাকে কাউন্টার করার জন্য একটা হুমকি যে ভবিষ্যতে আমরা নিউক্লিয়ার মিসাইল ইউজ করতে পারি। অর্থাৎ একটা সংকেত দেওয়া ইরানকে, যাতে ইরান ভয় পেয়ে যায়। আরেকটা ভিডিও দেখাতে চাইবো, একটা ইন্টারভিউ, খুব সংক্ষিপ্ত একটা অংশ গতকাল রাতে, ঠিক এই পোস্টের ঠিক 24 ঘন্টা আগে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা যদি হামলা না করতেন তাহলে তার আগেই পরমাণু হামলা করে ফেলতো ইরান, এবং শুধু আমেরিকা নয়, আরো অনেক দেশে। একবার শোনা যাক। We didn't start. They've been decimated.
But if we didn't do what we're doing right now, you would have had a nuclear war and they would have taken out many countries because you know what? They're sick people. They're mentally ill, sick people. They're angry, they're crazy, they're sick. তারপর আজকের এই টুইট, যে টুইটে বলা হচ্ছে নিউক্লিয়ার ইজ দ্য নিউ ওয়েভ, দ্যাটস ইট, দ্যাটস দ্য টুইট। তাহলে কি ব্যাখ্যা, কি ইঙ্গিত? ডুমসডে, অর্থাৎ কল্পবিজ্ঞানে যে কথা বারবার বলা হয়, ডুমসডে, শেষের সেদিন, সেই শেষের সেদিন চলে আসছে, সেই ভয়ঙ্কর দিন আসতে পারে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ যদি আমেরিকা সত্যি কোনো দেশের উপরে, এবং সে দেশ যদি চীনের বন্ধু দেশ হয়ে থাকে, তার উপরে পরমাণু হামলা চালায়, চীন চুপ করে বসবে না। তাহলে কি সত্যি সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে দেবাশিস বাবু, যে যে দিনটার কথা আমরা ভাবতে পারছি না, যাতে সেই ভয়ঙ্কর দিন না আসে তার জন্য বিভিন্ন জায়গায় TNW তৈরি করা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় পরমাণু বিস্ফোরণ ঘটানো হবে, খুব সংক্ষিপ্ত ছোট একটা জায়গা, একটা বাজার বা একটা ছোট শহরে, যাতে সেটা বেশি ছড়িয়ে না পড়তে পারে। তারপরেও বড় বড় পরমাণু বোমা তৈরি করে রেখে দিয়েছে সবাই, চীনও রেখে দিয়েছে, আমেরিকাও রেখে দিয়েছে, সব শক্তিধর দেশগুলোই রেখে দিয়েছে। সত্যি কি পরমাণু যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল? এই মুহূর্তে বলা কঠিন, কিন্তু যদি আমেরিকা ভুল করে কোনো নিউক্লিয়ার মিসাইল উৎক্ষেপণ করে ইরানের বিরুদ্ধে, ইরানের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে চায়না, রাশিয়া, তারা কিন্তু সাপোর্ট করবে। এবং সেটা যদি হয় 1945-এর পরে আবার পরমাণু বোমার মানে কি বলবো ব্যবহার দেখা যাবে কোনো যুদ্ধে, এতে করে কিন্তু একটা প্রেসিডেন্ট স্থাপন হবে যে আগামী দিনে যে কোনো যুদ্ধ হলেই সেটা পরমাণু যুদ্ধের দিকে যেতে পারে। এবং এটা কিন্তু আটকানোর প্রয়োজন, কারণ যুদ্ধ যখন মানে এই পরমাণু অস্ত্র যখন ব্যবহার করা হবে, শুধু ইরান ক্ষতিগ্রস্ত হবে না, আশেপাশের যে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশ, তাদের উপর পরোক্ষভাবে তার প্রভাব পড়বে এবং সারা বিশ্বে একটা নিরাপত্তাজনিত উত্তেজনা সৃষ্টি হবে, অনিশ্চয়তা সৃষ্টি হবে, যাতে করে আমেরিকাকে দায়ী করবে, ঠিক আছে, কিন্তু তা দায়ী করার সাথে সাথে যা বিপদ ঘটা সেটা ঘটে যাবে। এই অবস্থায় যদি ইরানের যে যারা পরিচালনা করছে রাষ্ট্র ব্যবস্থা, আয়াতুল্লাহ খেমানির এক পুত্র বসেছেন এখন ক্ষমতায় সর্বোচ্চ নেতা হিসাবে, তার যে সহকর্মীরা রয়েছেন এবং সেই দেশের যে সামরিক অধিকর্তারা রয়েছেন, তারা বাস্তব ভিত্তির উপর দাঁড় করিয়ে তারা দেখবেন যে প্রত্যুত্তর দিচ্ছে, রিটেলিয়েশন ঘটাচ্ছি, কিন্তু যদি নিউক্লিয়ার ওয়ার হয় তাহলে ইরানের অর্থনীতি যাবে, ইরান একটা স্থায়ী ধ্বংসের শিকার হবে ইরান। কিন্তু আমার মনে হয় অতি সহজেই পরমাণু যুদ্ধের দিকে যাবে না, কারণ আমেরিকার যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এই হুমকি, যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, তার বাস্তবতা কোথায়? তিনি কি শুধু হুমকি দিচ্ছেন ভয় পেয়ে, নাকি কেন যুদ্ধ করছেন সেটা জাস্টিফাই করার চেষ্টা করছেন, এবং যত তাড়াতাড়ি ইরানকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবেন বলেছিলেন সেটা করতে পারছেন না বলে এই একের পর এক আস্ফালন করে যাচ্ছেন? তিনটে দিকে। একটা, প্রথমত আপনি যেটা বললেন যে ইরানকে হুমকি দিচ্ছে, হুমকি দেওয়ার একটা শুরু হচ্ছে যে আলটিমেট যে ক্ষমতা সেটা হচ্ছে পরমাণু যুদ্ধের মাধ্যমে পরমাণু বোমার ব্যবহারের যে হুমকি। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু যুদ্ধে পারছে না সেহেতু সাইকোলজিক্যালি ইরানকে কোণঠাসা করা। তৃতীয়ত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন মন্তব্য দেখি, তার দুবারের শাসনকালে বিভিন্ন সময় তিনি আলটপ কোনো মন্তব্য করেন যার সাথে বাস্তবের কোনো ভিত্তি নেই, অর্থাৎ কনসিস্টেন্সির অভাব আর একটা বাস্তবতার অভাব, এই দুটোই তার মধ্যে দেখা যায়। এবং তার প্রেস্টিজের ব্যাপারটা হচ্ছে এই যে ইরানকে তিনি মনে করেছিলেন খুব অল্পতেই চমকে দিতে পারবেন আমেরিকান সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, সেইটু যেটা দিতে পারছেন না, সেহেতু এই পরমাণু বোমা ব্যবহারের জুজু দেখিয়ে ইরানকে নিরস্ত্র করা, ইরানকে শান্ত করার একটা প্রক্রিয়া আমেরিকা করছে। এটা একটা কৌশল। আপনার কথা সূত্র ধরেই বলতে হবে, ধন্যবাদ দেবাশিস বাবু, আপনার কথা সূত্র ধরেই বলতে হবে যে যদি তা হয়ে থাকে তাহলে রাশিয়া আর চীন ছেড়ে কথা বলবে না। রাশিয়া, চীন পরমাণু শক্তিধর দেশ, এবং হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে ইরান শুধুমাত্র রাশিয়া আর চীনের জাহাজকে অ্যালাউ করছে, অর্থাৎ রাশিয়া আর চীনের জাহাজ যেতে পারছে, অন্য কোনো দেশের জাহাজ যেতে পারছে না। সেখানে আমেরিকা বলছে যে আমেরিকার দরকার হলে ইউএস নেভি কর্ডন করে নিয়ে যাবে অন্য জাহাজকে, হরমুজ প্রণালী দিয়ে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যাবে। ইরান যদি ওখান থেকে অ্যাটাক করে তাহলে ছেড়ে কথা বলবে না। কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হলে রাশিয়া, চীন
চুপ করে বসে থাকবে? সেক্ষেত্রেও পরমাণু যুদ্ধের আশঙ্কা থেকেই যাচ্ছে। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। ওমান এবং ইরানের মধ্যে সরু একটা জলপথ, হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ সীমান্ত লাগোয়া এই হরমুজ প্রণালী একটা হটস্পট, বিশ্ব অর্থনীতির লাইফলাইন। গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তারা জানিয়ে দিয়েছে ছাড় শুধু চীন এবং রাশিয়াকে, বাকি কোনো দেশের জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকলেই তাকে টার্গেট করা হবে। এতে চিন্তায় পড়ে গিয়েছে বহু দেশ, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই তো জ্বালানি আমদানি করা হয়। এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় হুমকির সুরে ট্রাম্প লিখেছেন, হরমুজ দিয়ে চলা সমস্ত বাণিজ্যের রাজনৈতিক এবং আর্থিক সুরক্ষার গ্যারান্টি দেবে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা তেল এবং গ্যাসের ট্যাঙ্কারগুলিকে প্রয়োজনে এসকর্ট করবে মার্কিন নৌবাহিনী। যাই হয়ে যাক, বিশ্বে অবাধে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। আর্থিক ও সামরিক দিক থেকে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আরও অনেক কিছু ঘটতে চলেছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। এর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর কাছে যেসব দেশ রয়েছে, সেই দেশগুলি থেকে বিশ্বের নানা প্রান্তে জ্বালানি সরবরাহ করা হয়। পশ্চিম এশিয়ার এইসব দেশগুলিতে রয়েছে প্রচুর তেল শোধনাগার। এই দেখুন, ইরাক, ইরান, কুয়েত, বাহরিন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান। এইসব শোধনাগার থেকে হরমুজ প্রণালী হয়ে তেল রপ্তানি হয় বিভিন্ন দেশে। হরমুজ প্রণালী দিয়ে যত জ্বালানি রপ্তানি হয় তার 38% যায় চীনে, ভারতে 15%, দক্ষিণ কোরিয়ায় 12%, জাপানে 11%, ইউরোপে 3%, অন্যান্য দেশে 7% এবং এশিয়ার বাকি অংশে 14%। চীন ও রাশিয়া ছাড়া এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন বাকি দেশগুলোর জন্য বন্ধ করে দিয়েছে ইরান। তারই পাল্টা হিসেবে ট্রাম্পের হুমকি। কিন্তু আমেরিকা যদি ট্রাম্পের হুমকি মতো এগোয়, তাহলে কি চুপ করে বসে থাকবে চীন? ইরান হুঁশিয়ারি দিয়েছে, হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে তারা চীন আর রাশিয়া ছাড়া অন্য যে কোনো জাহাজে তারা আগুন ধরিয়ে দেবে। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। নিউজ 18 বাংলা। এই হরমুজ প্রণালীতে নিজের আধিপত্য রাখতে আমেরিকা একটি ইরানের রণতরী উড়িয়ে দিল। এই রণতরীটির নাম কি? এটির নাম হলো সোলেইমানি। ইরানের সেনা অফিসার কাসেম সোলেইমানি 2020 সালে আমেরিকার ড্রোন হামলায় যার মৃত্যু হয়, তার স্মরণে এই রণতরীর নাম রাখা হয়েছিল সোলেইমানি। প্রাইড শিপ বলা হয় ইরানের। হরমুজ প্রণালীতে সেই ইরানের প্রাইড শিপ ধ্বংস করে দিল আমেরিকা। পেন্টাগন থেকে একথা জানানোর ঠিক আগে পেন্টাগন আরও একটি ঘোষণা করে দিয়েছিল। কি সেই ঘোষণা? না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে ধ্বংস করা হয়েছে একটি
যুদ্ধ জাহাজ। কোন যুদ্ধ জাহাজ? ইরানের রণতরী। এই রণতরীর নাম আইরিস ডেনা। যে আইরিস ডেনা যুদ্ধ করছিল না, আইরিস ডেনাকে নিয়ে আসা হয়েছিল বিশাখাপত্তনমে, এখানে একটি প্রদর্শনীতে। সেই প্রদর্শনী থেকে যখন ফিরে যাচ্ছে, ভারত মহাসাগর দিয়ে আন্তর্জাতিক জলসীমানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার ঠিক দক্ষিণ প্রান্তে গল উপকূলের 40 নটিক্যাল মাইল দূরত্বে সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে তাকে ধ্বংস করে দিল আমেরিকা। ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কা। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার গল উপকূল। এই উপকূলের কাছে ইরানের যুদ্ধ জাহাজ আইরিস ডেনা ধ্বংস করে দিল মার্কিন সাবমেরিন। ইরানের এই যুদ্ধ জাহাজটি গত 17 ফেব্রুয়ারি আসে বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে। সেখান থেকে ফিরে যাওয়ার পথেই শ্রীলঙ্কার উপকূলে মার্কিন হামলা। আমেরিকার হামলার পর শতাধিক ইরানি সেনা নিখোঁজ ছিলেন, বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে দাবি। Yesterday, in the Indian Ocean, an American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. Like in that war, back when we were still the War Department, we are fighting to win. আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তছনছ ইরান। চুপ করে বসে নেই ইরানও, তারাও পাল্টা হামলা চালাচ্ছে। বেছে বেছে টার্গেট করছে বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসকে। মঙ্গলবার রাতে হামলা করা হয় দুবাইয়ে থাকা মার্কিন দূতাবাসে। ইরাকের বাগদাদেও মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। ইরাকে রয়েছে আমেরিকার সামরিক সেনা ঘাঁটি, সেখানেও ইরান হামলা চালিয়েছে বলে দাবি। ইসরায়েলের জেরুজালেমেও হামলা চালিয়েছে ইরান। जोरदार धमाके हुए, या तो आसमान में उन मिसाइल्स को इंटरसेप्ट किया गया या कहीं पे वो कोई मिसाइल या रॉकेट जो है टारगेट पे लगा होगा। तो फिलहाल यहाँ पर जो ही सायरन बजी तो सारे लोग जो थे, मैं इस वक्त जेरूसलम में हूँ और सारे लोग जो हैं अंडरग्राउंड बंकर्स में गए थे। হামলা চালানো হয়েছে ইসরায়েলের তেল আভিভেও। Well, here goes the siren again. A ballistic missile detected on its way here. Probably a good time to step into a shelter. বিশেষজ্ঞদের মতে ইরান যেভাবে প্রত্যাঘাত চালাচ্ছে তাতে স্পষ্ট তারা 8 ঘাট বেঁধেই নেমেছে। শুধু পাল্টা আক্রমণ করাই নয়, তাদের ডিফেন্স সিস্টেমের অনেক কিছুই হ্যাক করে নিয়েছিল আমেরিকা। সেসব আবার নিজেদের নিয়ন্ত্রণে ইরান নিয়ে ফেলেছে বলে দাবি। এবার কি ট্রাম্পও বুঝতে পারছেন এত সহজে খেল খতম করা যাবে না? Time projections, but whatever the time is, it's okay. We have right from the beginning, we projected 4 to 5 weeks. But we have capability to go far longer than that. We'll do it. Whatever somebody said today, they said, oh, well, the president wants to do it really quickly. After that, he'll get bored. I don't get bored. ইরান যেভাবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে লড়ে যাচ্ছে তাতে জল্পনা তৈরি হয়েছে। ইরান কি তাহলে এক বা একাধিক দেশের থেকে সাহায্য পাচ্ছে?
ইরানও যেভাবে প্রত্যাঘাত করছে, এটা কিন্তু আমেরিকার হিসেবের মধ্যে ছিল না। চীন তার নীরবতা ভেঙে সে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। মনে করা হয়েছিল যে খামেনির মৃত্যুর পর ইরান হয়তো দমে যাবে, কিন্তু ইরানের সেরকম দমে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। চীন কিন্তু ইরানের কে পরোক্ষে বিভিন্ন রকম অস্ত্র সরবরাহ, মদত দেবে। চীন এই মুহূর্তে আমেরিকার দাদাগিরির কিন্তু একটা বিকল্প হিসেবে নিজেকে খাড়া করতে চাইছে। নিউজ 18 বাংলা। কিন্তু আরেকটা দিকও রয়েছে, যুদ্ধ যখন দোরগোড়ায় তখন বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। এখন তো আর মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই যুদ্ধ, তাহলে একেবারে দোরগোড়ায় ভারত মহাসাগরের যুদ্ধ। এখানে দিল্লি নয়াদিল্লি এই নিয়ে এবার চিন্তা শুরু করে দিয়েছে। মার্কিন সেনা যদি একেবারে ভারতের দোরগোড়ায় চলে আসে তাহলে তা নিয়ে উদ্বেগ তো হবেই। এবার এখানে আরও গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে, ভারতের সঙ্গে আমেরিকার লেমোয়া চুক্তি আছে। এই লেমোয়া চুক্তি কি? লেমোয়া চুক্তি হলো কোনো মার্কিন যুদ্ধজাহাজ বা সাবমেরিন যদি তেল ভরাতে চায়, রিফুয়েলিং করাতে চায়, তাহলে ভারত তেল দিতে বাধ্য, রিফুয়েলিংয়ের জায়গা দিতে বাধ্য। কিন্তু এই আমেরিকার সাবমেরিন টর্পেডো ছুড়ে ইরানের রণতরীকে ডুবিয়ে দিয়েছে। যদি এবার লেমোয়া চুক্তি মেনে মার্কিন যুদ্ধজাহাজ বা সাবমেরিনকে তেল দেয় ভারত, তাহলে ইরানের রোশানলে পড়বে না তো? যেহেতু এই কাণ্ডটা ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়, ভারতের সার্বভৌমত্ব নিয়ে হয়তো এক্ষুনি চিন্তার তেমন কিছু নেই, কিন্তু সামরিক দিক থেকে উদ্বেগের একটা কিন্তু ব্যাপার থেকেই যাচ্ছে। ভারত আমেরিকার যে সামরিক সহযোগিতা সেটা কিন্তু গত প্রায় 2.5 দশক ধরে চলছে। ফলে এই একটা ঘটনার কারণে যে সামরিক সহযোগিতা খুব বেশি বিঘ্নিত হবে এরকমটা মনে করার কোনো কারণ নেই। যদিও এরকম ঘটনায় টর্পেডো আক্রমণ এটা কিন্তু সাম্প্রতিককালে আমরা খুব একটা দেখিনি। এটা ভারতের পক্ষে উদ্বেগ, কিন্তু ভারত আমেরিকার যে সামরিক সহযোগিতা সেটা এতে খুব বেশি ব্যাহত হবে বলে মনে হয় না। কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে এখানে। কিরকম না, এই যে এই রণতরীটি অর্থাৎ আইরিস দেনা তো যুদ্ধ করছিল না। আইরিস দেনা কোথায় এসেছিল? আইরিস দেনা এসেছিল মিলান 2026-এ। যে মিলান 2026 হয়েছিল বিশাখাপত্তনমে। রাষ্ট্রপতির আমন্ত্রণে বিশাখাপত্তনমের মহড়ায় যোগ দিয়েছিল। আর ফেরার পথে গল উপকূলে ধ্বংস হয়ে যায় ইরানি রণতরী। কোনো যুদ্ধে অংশ না নিয়েও তছনছ। অতিথির নিরাপত্তা নিশ্চিতের দায় কার? মিলান এই যে সামরিক মহড়া, সেটাতে আমাদের প্রেসিডেন্ট থাকেন, তবে জাহাজটা যেহেতু ভারতের উপকূল ছেড়ে বেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় চলে গেছে, ফলে ভারতের সেইটা একটা বলার জায়গা থাকছে যেটা আমার উপসীমায় ঘটেনি, উপসাগরীয় বা আমার জলসীমায় ঘটেনি, এটা আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। ফলে ভারত হয়তো সেরকমটাই বলবে। আমেরিকা ইতিমধ্যেই সেটা বলেছে। হয়তো ভারত বলতেও পারে, নাও বলতে পারে, কিন্তু ভারতের উদ্বেগের কথা ভারত কিন্তু আমেরিকাকে জানাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইরানের তরফেও কড়া প্রতিক্রিয়া। ইরানের বিদেশমন্ত্রী কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনায়। কি বলছেন তিনি বলছেন ইরানের 2000 মাইল দূরে আমেরিকা এই আক্রমণ, এটা দুঃসাহস। ভারতীয় নৌবাহিনীর অতিথি হয়ে মহড়ায় অংশ নিতে গিয়েছিল এই রণতরীটি, সেটিতে কেন আঘাত করা হবে? ফ্রিগেট দেনা, তাকে কোনো সুযোগ না দিয়েই হামলা করা হয়েছে। যে উদাহরণ ওরা তৈরি করছে, অর্থাৎ আমেরিকা তৈরি করছে, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায়শ্চিত্ত করতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সৈয়দ আব্বাস আরাঘচি, ইরানের বিদেশমন্ত্রী। একের পর এক যে আমেরিকা ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে বা ইরানের সহযোগী গোষ্ঠীগুলোর উপর হামলা চালাচ্ছে তা কিন্তু নয়, পাল্টাই হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলের জেরুজালেম থেকে শুরু করে তেল আভিভে ত্রাস তৈরি করে দিয়েছে। মুহুর্মুহু সাইরেন বাজছে সেখানে, মানুষ বাংকারে রয়েছেন, রাস্তাঘাট সুনসান। আমার সহকর্মী রিফাত গ্রাউন্ড জিরো থেকে, তেল আভিভ থেকে কি ছবি দেখতে পাচ্ছেন দেখুন।
इसराइल में अभी सायरन्स बज रही हैं, उसका मतलब है कि ईरान से मिसाइल लॉन्च किए गए हैं। आप सुन सकते हैं आवाज। तो मैं इस वक्त टेल अवीव में हूं और हर साइड से सायरन्स बज रही हैं और लोग अंदर शेल्टर की तरफ जा रहे हैं और मैं भी अब शेल्टर की तरफ जाने की कोशिश करूंगा, क्योंकि ऐसा लगता है कि अभी भी यहाँ पे जो है ये सिलसिला नहीं रुक रहा है। लगातार कोशिश की जा रही है ईरान की तरफ से इसराइल को टारगेट करने की। एक के बाद एक जो है मिसाइल्स और रॉकेट्स फेंके जा रहे हैं। जेरूसलम में भी कई आज हमले किए गए, हालांकि काफ़ी सारे मिसाइल जो हैं वो इंटरसेप्ट किए जाते हैं एयर डिफेंस सिस्टम के ज़रिए, जो हवा में ही नाकारा हो जाते हैं, लेकिन काफ़ी सारे जो है वो हिट कर रहे हैं। सुन सकते हैं आप। तो यहाँ आप नहीं देखेंगे लोगों की मूवमेंट, क्योंकि लोग जो हैं अंदर जा रहे हैं शेल्टर की तरफ। तो हम भी कोशिश करेंगे आगे अंदर शेल्टर की तरफ जाने की।